জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। রায়হান পরক্ষণে একবার হিয়ার দিকে তাকালো, তারপর বলল। মোহনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে সেই মেয়ে? একদিনে সব জানতে চাইছ? সেটা তো হচ্ছে না। বলেই হাসলো রায়হান। সে হাসির মাঝে রায়হানের চোখ বারবার হিয়ার কাছে গিয়েই থামছে, কিন্তু হিয়া সে এখন অন্যমনস্ক হয়ে আছে। রায়হানের হিয়ার প্রতি এমন দৃষ্টিভঙ্গি সবার চোখ আড়াল করলেও শুভ্রের চোখ এড়ায়নি। সে সিঁড়ির একপাশে বুড়ো কুচকে তাকিয়ে আছে। এইখানে দাঁড়িয়ে সব কথোপকথন শুনেছে সে। এই খরগোশটা রায়হানের কাছে কেন? খরগোশটা তো হিয়ার কাছে ছিল। রায়হান কি হিয়াকে আগে থেকে চেনে? শুভ্রের সন্দেহ হলো। সিঁড়ি থেকে সে নিজের রুমে ফিরে গেল। ম্যারি রায়হানের কোল থেকে নেমে হিয়ার চারপাশ ঘুরতে লাগলো। হিয়া হাত বাড়িয়ে ম্যারিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। শুভ্রের রুম পাশ কাটিয়ে যেতেই শুভ্র হিয়াকে গম্ভীর গলায় ডাকলো, দাঁড়াও। হিয়া একটা ঢোক গিলে শুভ্রের দিকে তাকালো। হঠাৎ ডাকছে কেন ওই ডাক্তার? শুভ্র কখনো ভালো কথা বলতে ডাকেনি। শুভ্রের ডাক মানেই বিপদ। শুভ্র এগিয়ে এসে বলল, তুমি রায়হানকে কবে থেকে চেনো? শুভ্রের এমন প্রশ্নে হিয়া চকিত হয়ে তাকালো। ওই এলিয়েন কি সব বলে দিয়েছে? কি মুশকিল, কি বলবে এবার সে? হিয়া আর চোখে তাকিয়ে বলল, কবে থেকে চিনি মানে? কালকেই তো এলো, কালকেই দেখেছি। শুভ্র বুরুকুসকে বলল। আর ইউ শিওর? হিয়া একটা ঢোক গিল। শুভ্রের চোখ মুখের এমন এক্সপ্রেশন যে দেখে বোঝার উপায় নেই শুভ্র সন্দেহ নিয়ে বলেছে নাকি এমনিই। হিয়া শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, শিওর না হবার কি আছে, ওনাকে আমি আগে কোথায় দেখব? বলা শেষে নিজের রুমে চলে গেল। এক প্রকার শুভ্রের থেকে পালিয়ে এলো হিয়া। যাক বাবা, বাঁচা গেছে। সকালে শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রায়হান তার সোফায় বসে বসে মেডিকেলের বইগুলো দেখছে। শুভ্র তোয়ালে এক পাশে রাখতেই রায়হান মুখের সামনে থেকে বইটা সরিয়ে তাকালো। তারপর ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, আগেই সরি বলে নিচ্ছি, তোর রুমে অনুমতি ছাড়া এসেছি। কিন্তু দুদিন হয়েছে এলাম, একবারও তোর দেখা পেলাম না, তাই তোর রুমে চলে এসেছি। আশা করি রাগ করিসনি। শুভ্র আর চোখে রায়হানের হাতের বইটার দিকে তাকালো। তারপর বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলল, তুই শুধু রুমে এসেছিস তা না, আমার বইগুলোতেও হাত দিয়েছিস। যদিও বরাবরই তুই এমন, কিন্তু এখন তো বড় হয়েছিস, অভ্যাস বদলে ফেলা উচিত না? তুইও বড় হয়েছিস, কিন্তু তুই কি বদলেছিস? বরাবরের মতন গম্ভীর হয়ে আছিস। শুভ্রের কথায় শুভ্রকে বেঁধে দিল রায়হান। শুভ্র ভনিতা করা ছেলে না, সোজাসুজি কথাই তার পছন্দ। শুভ্র বুকের কাছে হাত ভাঁজ করে রায়হানকে জিজ্ঞেস করল, শুভ্রের সন্দেহ যে রায়হানের হিয়াকে পছন্দ। রায়হান প্রথমে সজোরে হেসে উঠল, তারপর বলল, আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কথা শুনছিলি? প্রশ্ন যখন মনে ছিল তাহলে তখন জিজ্ঞেস করলি না কেন? তখন করিনি, এখন করছি। কে সেই মেয়ে? শুভ্রের স্ট্রেট প্রশ্ন। বাপরে, এত সিরিয়াস হয়ে প্রশ্ন করছিস কেন? এমন মনে হচ্ছে যেন কোনো ক্রিমিনালের নাম জানতে চাইছিস। বলেই রায়হান হাসলো। শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই হাসি তার অসহ্য লাগছে। শুভ্রের মুখে বিরক্তির ছাপ দেখে রায়হান হাসি থামিয়ে বলল, আচ্ছা বলছি, মেয়েটা আর কেউ না, হিয়া। বলেই রায়হান থামলো, তারপর আবার বলল, সত্যি বলতে আমি এত জায়গা ঘুরেছি, কিন্তু ওর মতো মেয়ে দেখিনি। ও একদম আলাদা। ওর কথা বলার ভঙ্গি, চোখ পিটপিট করে তাকানো, বাচ্চা সুলভ হাসি, সবটা যেন নেশার মতন। রায়হানের মুখে এমন কথা শুনে শুভ্রের চোয়াল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলে নিচ্ছে সে। তার ধারণাই সঠিক। তাহলে শুভ্রের আরেকটা প্রশ্নের উত্তর জানা বাকি। শুভ্র চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কবে থেকে চিনিস তুই হিয়াকে? 6 মাস হয়তো। এই 6 মাসে মাত্র 3 বার দেখা হয়েছে ওর সাথে। রায়হানের কথার মাঝেই শুভ্র ঘর থেকে বেরিয়ে গেল। প্রচণ্ড রাগ হচ্ছে তার। তার মানে হিয়া মিথ্যা বলেছে, কিন্তু কেন? ভাবতেই চোখ রক্তিম বর্ণ ধারণ করল শুভ্রের। কলেজ থেকে ফিরে হিয়া সোজা নিজের ঘরে চলে এলো। ভীষণ ভয় লাগছে তার। হিয়া ব্যাগ থেকে কাগজটা বের করলো। সামান্য ব্যাপার হলেও হিয়ার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল।
কাগজটা খুলে দেখার ইচ্ছে থাকলেও হিয়া সেটা করলো না। দিবাকে ফোন দিতে হবে। হিয়া কাগজটা টেবিলে রেখেই চটজলদি কলেজ ড্রেস বদলে নিল। ফোন হাতে নিজের বিছানায় বসলো। প্রথমবারেই দিবা ফোন তুলতেই লাফিয়ে দাঁড়িয়ে পড়ল হিয়া। তারপর বলল, এই দিবা, তুই কই? বাসায় কেন? ওপাশ থেকে ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল দিবা। তুই এক্ষুনি বাসায় আয়। তুই যে ওই ছেলে। এতটুকু বলেই হিয়া থেমে গেল। তারপর বারান্দার দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তুই ওই ছেলেকে চিঠি দিয়েছিস? কোন ছেলে? আরে চশমা পরা ছেলেটা। বলেই এদিক সেদিক তাকালো হিয়া। হ্যাঁ দিয়েছি, কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো দিবা। ছেলেটা চিঠির উত্তর দিয়েছে। চিঠিটা আমার কাছে, তুই এসে নিয়ে যা। আমি রাখতে পারবো না, আমার ভয় লাগছে। আস্তে আস্তে করে বলল হিয়া। আচ্ছা, ভয় পাচ্ছিস কেন? চিঠিটা বইয়ের ভাঁজে রেখে দে। আপু ডাক্তারের কাছে গেছে, ফিরলে আমি আসবো। তুই পড়েছিস কি লেখা আছে? না, আমি পড়িনি, তুই তাড়াতাড়ি আয়। বলেই ফোন কেটে দিল হিয়া। ছেলেটা যে হিয়াকে চিঠিটা দিয়েছে সেটা ড্রাইভার কাকু দেখেছে। সন্দেহের চোখে তাকিয়েছিল তার দিকে। এর কারণেই এত ভয় হিয়ার। হিয়া কল কেটে ফোনটা টেবিলের এক পাশে রেখে টেবিলে তাকাতেই দেখলো কাগজটা টেবিলে নেই। হিয়া চমকে তাকালো। বাহিরে প্রচুর বাতাস বইছে। কাগজটা কি বাতাসে উড়ে গেছে? হিয়া অস্থির হয়ে খুঁজতে লাগলো। সব জায়গায় দেখে, বাইরে তাকাতেই দেখলো কাগজটা দরজার পাশে পড়ে আছে। হিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে কাগজটা নিতে এগিয়ে আসতেই দেখলো শুভ্র কাগজটা তুলে এতক্ষণে পড়া শুরু করেছে। হিয়া থমকে দাঁড়ালো। পুরো চিঠিটা পড়ে শুভ্র চোয়াল শক্ত করে ফেলল। হাতের বাজে রাগের চিঠিটা মুড়িয়ে ফেলে বলল, কলেজে তাহলে তুমি এইসব করতে যাও? হিয়া একটা ঢোক গিলল। এইসব করতে যায় বলতে শুভ্র কি বোঝাচ্ছে? হিয়া ভয়ে ভয়ে এগিয়ে এসে বলল, মানে? এই চিঠিটা কার? থমথমে গলায় প্রশ্ন করলো শুভ্র। হিয়া কাপা কাপা গলায় বলল, এটা আমার না। তোমার না মানে? হ্যাঁ, তুমি তো এই কাগজটা নিতেই এদিকে এসেছো, আবার মিথ্যা কথা বলছো কেন? শুভ্রের ধমকের সাথে হিয়া কেঁপে উঠল। হিয়া ভয়ে পিছিয়ে যেতেই শুভ্র হাত ধরে টেনে নিজের কাছে আনলো। তারপর কড়া চোখে বলল, কে এই ছেলে? কবে থেকে চলছে এইসব? আর কবে থেকে চিনো ওকে? শুভ্র এত জোরে হিয়ার হাত ধরেছে যে ব্যথায় আত্মনাদ করে উঠল সে। তারপর বলল, কোন ছেলে? আমি কাউকে চিনি না, বিশ্বাস করুন। বিশ্বাস করতে বলছো? এই চিঠিতে কি লেখা আছে তুমি জানো? এইসব পড়ার পরেও তোমাকে বিশ্বাস করতে বলছো? বাবা এই জন্য তোমাকে কলেজে ভর্তি করিয়েছে? হ্যাঁ, এগুলো করতে কলেজে যাও, ছেলেদের পিছে পিছে ঘুরে বেড়াও? হ্যাঁ, কে এই ছেলে? রক্তিম চোখে বলল শুভ্র। হিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। এইসব কি বলছে শুভ্র? কোন ছেলের পিছে পিছে ঘুরছে সে? হিয়া রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। শুভ্র হিয়ার এমন চেহারা দেখে আরো রেগে গেল। তারপর বলল, এভাবে তাকিয়ে আছো কেন? টাইম ইট, স্পিক আপ। হিয়ার হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে। শুভ্রের উপর হিয়া প্রচণ্ড রাগ হলো। না জেনে না বুঝে লোকটা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। অনেক শুনেছে সে। তাকে নিয়ে অনেক কিছু বলেছে শুভ্র। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত তাকে যখন এইসব শুনতে হচ্ছে, তাহলে এই লোককে কেন সাফাই দিবে সে? শুভ্র তো তাকে নিয়ে আগে থেকেই এমন ধারণা নিয়ে আছে। হিয়ার চোখ ছলছল করে এলো। নিজেকে সামলে নিয়ে হিয়া বলল, আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। আপনার যা ইচ্ছে আপনি আমাকে নিয়ে ভাবতে পারেন, কারণ ভাবনাটা তো আপনার, সেটা পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। শুভ্রের রাগটা যেন আরো বেড়ে গেল। রায়হানের অনুভূতিগুলো জানার পর থেকেই রেগে ছিল শুভ্র। তার মাঝে এই চিঠি, সবটা যেন শুভ্র নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। শুভ্র হিয়ার হাত আরো শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, বাধ্য না মানে? 1000 বার বাধ্য তুমি। আইনত তুমি আমার ওয়াইফ, ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি। মনে রাখার মতন তো কিছু হয়নি, শুধু 3 বার কবুল বলেছি। কি বদলেছে আমার জীবনে? আগেও আমি একা ছিলাম, এখনও একা আছি। বলতে বলতে হিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শুভ্র সে চোখের পানি দেখে নিজের রাগ কমিয়ে ছিটকে হিয়ার হাত ছেড়ে দিয়ে বলল, তোমাকে আমি আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমার সেই ভাবনার যোগ্যই না। যখন যোগ্য না তাহলে রেখেছেন কেন আমাকে? ছেড়ে দিন। আর আপনার যোগ্য অনেকেই আছে, আমি না হয় নাই বা আপনার যোগ্য হলাম। প্রচুর অভিমান নিয়ে বলল হিয়া। ছাড়বো না তোমায়,
এটাই তোমার শাস্তি। কড়া গলায় বলে বেরিয়ে গেল শুভ্র। হিয়া থমকে দাঁড়িয়ে রইল। লোকটা শুধু তাকে ভুল বুঝে গেল তা না, তাকে রীতিমতো তার মনটা ভেঙে দিয়ে গেল। থাক, শুভ্রের ভুল সে ভাঙাবে না। চোখ ছলছল করে উঠল হিয়ার। সবাই কেন ভুল বুঝে তাকে? দুহাতে মুখ ঢেকে নিজের চোখের পানি আড়াল করল সে। শুভ্রের ঘরে কোনো অনুমতি না নিয়েই দিবা ঢুকে পড়ল। সে একা আসেনি, প্রভাও এসেছে, কিন্তু প্রভা রায়হানের সাথে নিচে গল্প করছে। এর ফাঁকে দিবা হিয়ার ঘরে আসে। সবটা জেনে এখন দিবার রাগে গা জ্বলছে। শুভ্র থমথমে দৃষ্টিতে দিবার দিকে তাকিয়ে রইল। দিবা ঘরে ঢুকেই কড়া গলায় বলল, কি বলেছেন আপনি হিয়াকে? দেখি একবার আমাকে বলুন। দিবার এমন কথা শুনে শুভ্র ব্রু কুঁচকে ফেললেও বুঝতে পারছে দিবা হিয়ার পক্ষ নিতে এসেছে। শুভ্র থমথমে গলায় বলল, আমার পার্সোনাল ম্যাটারে আমি কারোর ইন্টারফেয়ার পছন্দ করি না। দিবা, নিচে যাও। যাব না নিচে। আমি আপনার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করিনি, আপনি করেছেন আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার। যেই চিঠিটার জন্য আমার বান্ধবীকে এত কথা শোনালেন, ওইটা আমার। আমি ঘুরেছি ওই ছেলের পিছনে। যা বলার আমাকে বলুন। রাগী কণ্ঠে বলল দিবা। নিজের বান্ধবীকে বাঁচানোর জন্য আর মিথ্যা বলতে হবে না। যাও, নিজের কাজে যাও। শুনুন, এত উদার আমি না। অন্যের দোষ আমি নিজের উপর নিই না, আর নিজের দোষ অন্যের উপরও দিই না। ওই ছেলেটাকে আমি চিঠি লিখেছি। আজ আমি কলেজে যাইনি, তাই হিয়াকে চিঠিটা দিয়েছে। আর ওই ছেলে লিখেছে না, ওর পিছনে ঘোরাঘুরি যেন বন্ধ করে দিই। এখন আমি আরও ঘুরবো, দেখি সেই ছেলে কোথায় পালাই। খুব নিয়ে বলল দিবা। শুভ্র ব্রু কুঁচকে দিবার দিকে তাকিয়ে আছে। দিবা খুব চঞ্চল, সেটা শুভ্র জানে। তাহলে কি হিয়াকে সে ভুল বুঝেছে? চিঠির শুরুতে বা শেষে কোথাও কোনো সম্বোধন ছিল না। যেহেতু হিয়ার ঘরে পেয়েছে, তাই শুভ্র ধারণা করে নিয়েছে সেটা হিয়ার। সকালের রাগের কারণেই কি তার এমন মনে হয়েছে? সবটা চিন্তা করে শুভ্রের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হিয়া আজ কলেজে গেল না, এমনকি নিজের রুম থেকে বেরো হয়নি। শুভ্রের এমন আচরণ তাকে গভীরভাবে আঘাত করেছে। সে নিজেও জানে না শুভ্রের এই ব্যবহারে তার এতটা কষ্ট কেন হচ্ছে। বারবার শুধু সেদিনের কথা মনে পড়ছে, যেদিন শুভ্র তাকে ক্লিনিকে নিয়ে যায়। সেদিন সেই শুভ্র কত আলাদা ছিল। সেদিনের সেই রাগেও একটা ভালো লাগা খুঁজে পেয়েছিল হিয়া। তখন তাকে কোলে নেওয়ায় রাগ হয়েছিল, কিন্তু যতবার সেই ঘটনা মনে পড়েছে, অজানা ভালো লাগা তাকে আঁকড়ে ধরেছে। হঠাৎ কেন জানি সবকিছু এখন তার কাছে অর্থহীন। হিয়া নিচুপে বারান্দার এক কোণে বসে বাইরে তাকিয়ে আছে। আকাশটা আজ পরিষ্কার। হিয়ার ইচ্ছে করছে ওই নীল আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায়। এই বিশাল আকাশ নিশ্চয়ই তাকে কষ্ট দিবে না। শুভ্রের প্রতিটি কথা সূচের মতো গায়ে বিচ্ছে, যার যন্ত্রণায় হিয়া সহ্য করতে পারছে না। অসহ্য এই ব্যথা। ময়মনসিংহে ফিরে যেতে ইচ্ছে করছে হিয়ার। সেখানে জীবনটা এত জটিল ছিল না। জীবনের এত জটিলতায় কিছু অদৃশ্য ব্যথা আজ তাকে গ্রাস করেছে। শুভ্র নিজের ঘরে বিছানায় গায়ে এলিয়ে মাথার নিচে দু হাত রেখে শুয়ে আছে। শুভ্র আসলে কেমন? এতটাই কি সে রাগী? সে নিজেও জানে না। আমরা অনেকেই নিজেদের অনুভূতি সম্পর্কে খুব সচেতন। কাকে আমাদের ভালো লাগে কিংবা কে আমাদের দুর্বলতা আমরা জানি, কিন্তু মানুষ থাকে ভিন্ন। এরা নিজেদের অনুভূতি সম্পর্কে কখনোই জানে না। কিছু মানুষ থাকে ভিন্ন, এরা নিজেদের অনুভূতি সম্পর্কে কখনোই ভাবে না। শুভ্র সেই সব মানুষের মাঝে একজন। তবে আজ সে অন্যরকম এক অনুভূতির সন্ধান পেয়েছে। আজই সে অনুভূতি জন্মেছে এমন না, জন্মেছে অনেক আগেই। শুভ্র সেটা বুঝে নেই, কিংবা বুঝতে চেষ্টাও করেনি। হিয়ার নিজেকে এমনভাবে আড়ালে রাখাটা শুভ্রের শান্ত মনকে অশান্ত করে তুলেছে। আজ ভার্সিটিতেও যায়নি সে। সকালে হিয়া শুভ্রের মুখোমুখি হয়েও নিচুপে চলে গেছে। এক পলক তাকায়নি শুভ্রের দিকে। দিবা আজ আবার আসলো, আর সঙ্গে প্রভাকে নিয়ে আসলো। হিয়া কলেজে যায়নি, ফোনও ধরেনি। রীতিমতো চিন্তায় দিবা হিয়াদের বাড়িতে এলো। শুভ্রকে প্রায় টেনে প্রভা নিচে নিয়ে এলো। রায়হান হঠাৎ একটা প্ল্যান করেছে, সেই জন্যই প্রভা এত তড়িঘড়ি করে শুভ্রকে টেনে এনেছে। শুভ্র নিতান্ত অনিচ্ছায় নিচে এলেও হিয়াকে দেখে সে স্বাভাবিকভাবেই একটা সোফায় বসলো। হিয়া শুভ্রের উপস্থিতি বুঝেও নিশ্চুপে অন্যদিকে তাকালো। ম্যারিকে কোলে নিয়ে দিবা হিয়ার কাঁধে মাথা রেখে বসে আছে। শুভ্রকে দেখে রায়হান বলল, আচ্ছা, তাহলে সবাই চলে এসেছে, তাহলে প্ল্যানটা বলি। মোহনা হাই তুলতে তুলতে বলল, তাড়াতাড়ি বল।
আজ রাতে সবাই মিলে অ্যামিউজমেন্ট পার্কে গেলে কেমন হয়? হ্যাঁ, আমরা বড় হয়েছি, কিন্তু সবাই মিলে এইভাবে তো কখনো যাইনি। দিবা আগ্রহ নিয়ে বলল। অনেক মজা হবে সবাই মিলে গেলে। আমার জামাইটা সাথে থাকলে ভালো হতো। ভয় পেলে আরাবের কানের সামনে চিৎকার করা যেত। মোহনার কথা শুনে সবাই হেসে উঠল, শুভ্র আর হিয়া বাদে। মোহনা হিয়ার এমন চুপচাপ থাকা দেখে বলল, কি ব্যাপার, তোমাকে কি শুভ্রের জিনে ধরেছে? এমন চুপচাপ কেন আজ? হিয়া তাও কোনো কথা বলল না। দিবা হিয়ার পক্ষে বলল, পৃথিবীতে কি জিনের অভাব পড়েছে? তোমার ভাইয়ের জিনে কেন ধরতে যাবে? প্রভা রাগে চোখে তাকিয়ে বলল। বেশি কথা বলিস। প্রভার রাগ দিবা গায়ে মাখল না। রায়হান সবাইকে থামিয়ে বলল। আচ্ছা, তাহলে সবাই যাচ্ছি তো? উত্তরে হিয়া না সূচক মাথা নাড়ল। রায়হান এগিয়ে এসে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কি মন খারাপ? হিয়া উত্তরে কিছু বলল না। রায়হান আবার বলল, এই স্ট্রবেরি, আমাদের সাথে চলো, মন ভালো হয়ে যাবে। শুভ্র ভুরু কুচকে তাকালো। রায়হানকে এবার থামাতে হবে, কিন্তু তার আগে হিয়ার সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু হিয়া তো কাল থেকেই তাকে এড়িয়ে যাচ্ছে। হিয়ার প্রতি রায়হানের দুর্বলতা আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছে। প্রভা তাই সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, রায়হানের বুঝি হিয়া কি স্ট্রবেরির মতো লাগে? হিয়া সেই সব কথা কানে নিল না। রায়হান রহস্যময় হাসল। শুভ্র রেগে উঠে চলে যেতে নিতেই প্রভা শুভ্রের হাত ধরে বসিয়ে রাখলো আর বলল, প্লিজ উঠে গিয়ে মজাটা নষ্ট করবি না। মোহনা আবার বলল। কি ব্যাপার হিয়া, এত মন খারাপ কেন তোমার? হিয়া চুপ করে আছে এখনো। একবার শুধু আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে দেখলো প্রভা শুভ্রের হাত ধরে আছে। হিয়া মোহনার দিকে তাকিয়ে নাসুযোগ মাথা নাড়ল, মানে তার মন খারাপ নেই। দিবা বলল, ধুর, ওকে এত জিজ্ঞেসের কি আছে? আমি যাব মানে ও যাবে, ফাইনাল। হিয়া কিছু বলার আগেই দিবা কড়া গলায় বলল, যা বলার বলে দিয়েছি, তুই যাচ্ছিস। এই আলোচনায় শুভ্রের কোনো ইন্টারেস্ট নেই, তবুও সে বসে আছে হিয়ার জন্য। অ্যামিউজমেন্ট পার্ক যাবার ইচ্ছেও নেই, যাচ্ছে শুধু প্রভার জোরাজুরিতে। আর রায়হানের আচরণে এত পরিবর্তন দেখে যাচ্ছে। অ্যামিউজমেন্ট পার্কে আজ অনেক ভিড়। আজ হঠাৎ এত ভিড়ের কারণটা প্রথমে ঠিক আন্দাজ করতে না পারলেও এখন ঠিক বুঝতে পারছে। হাতি আনা হয়েছে ভিতরে, সে হাতির পিঠে চড়তেই এত ভিড়। এমন জায়গায় হঠাৎ হাতি। রায়হান হিয়ার পাশে পাশে রয়েছে, শুভ্র সবার পিছনে। প্রভা হাত টেনেও শুভ্রকে সামনে নিয়ে আসতে পারল না, প্রচণ্ড মাথা ধরেছে তার। সামনে হাতিকে ঘিরে এক বিশাল ভিড়। হিয়া অন্যমনস্ক ছিল। হঠাৎ আশেপাশে তাকিয়ে দেখল ভিড়ের মাঝে সে একা, আশেপাশে কেউই নেই। বাড়ির সবাই ভিড় ঠেলে হাতিকে দেখতে ব্যস্ত, শুধু হিয়া অন্যমনস্ক থাকায় পিছনে রয়ে গেল। এখন হিয়া ব্যতিব্যস্ত হয়ে সবাইকে খুঁজছে। শুভ্র চুপচাপ এগিয়ে এসে হিয়ার মুখ চেপে অন্যদিকে নিয়ে এলো। প্রথমেই হিয়া ভয়ে ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের উপস্থিতি কিভাবে যেন টের পেয়ে শান্ত হয়ে যায় হিয়া। শুভ্র হিয়াকে অন্ধকার একটা জায়গায় নিয়ে এলো। পুরনো টিকিট কাউন্টার মনে হচ্ছে। বাইরের হালকা আলোয় হিয়া শুধু শুভ্রের চেহারা দেখতে পাচ্ছে। শুভ্র হিয়ার মুখ থেকে হাত সরিয়ে নিতেই হিয়া সঙ্গে সঙ্গে রেগে পাশ কাটিয়ে চলে যেতে নিল। শুভ্র শক্ত করে হিয়ার হাত ধরে ফেলল। হিয়া শান্ত গলায় বলল, ছাড়ো না মায়, আমাকে এখানে এনেছেন কেন? বলেই নিজের হাত ছাড়াতে ছটফট করতে লাগলো। হিয়াকে এমন ছটফট করতে দেখে শুভ্র হিয়াকে কোলে তুলে একটা টেবিলের উপর বসিয়ে দিতেই টেবিলটা নড়ে উঠল। টেবিলটা ভাঙা ছিল, শুভ্র সেটা খেয়াল করেনি। আর কি বা করতো সে? হিয়াকে আটকানোর একটাই উপায়। তবে টেবিলের এমন নড়ে ওঠায় হিয়া আরও বেশি ভয় পেয়ে বলল, এই টেবিল ভাঙা, আমি পড়ে যাব, নামান আমাকে। শুভ্র হিয়ার কোমর ধরে বলল, আমি আছি। শুভ্রের স্পর্শে সারা শরীরে শিহরণ বয়ে গেল হিয়ার। হিয়া জামার প্রান্তভাগ শক্ত করে ধরে আছে। হিয়ার অস্বস্তি হচ্ছে। শুভ্রের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তার মূল কারণ। হিয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবার এইখানে তাকে কেন এনেছে? আবার বকবে তাকে ভেবেই হিয়ার কান্না পেল, চোখ ছলছল করে উঠল। হিয়ার চোখে পানি দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল শুভ্র। কিছুক্ষণ নির্বাকের দৃষ্টিতে তাকিয়ে থেকে শুভ্র খুব নরম গলায় জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তুমি? আমি তো কিছুই বলিনি। হিয়া বাচ্চাদের মতো চোখের পানি মুছতে মুছতে বলল, বলতে বাকি রেখেছেন কি? আপনি তো সব সময় আমাকে বকেন, আবার কি করেছি আমি? কেন তুলে এনেছেন? শুভ্র পলকহীন দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল,
নাও চোখের পানি মুছো, তোমাকে আর বকবো না। আপনার রুমাল আমি নিব না। বলেই হিয়া ওড়নার প্রান্ত ভাগ দিয়ে চোখের পানি মুছে আবার মাথা নুয়ে রাখলো। শুভ্রের হঠাৎ খুব মায়া হলো হিয়াকে দেখে। শুভ্র দূরত্ব কমিয়ে আরেকটু কাছে এসে বলল, সরি। শব্দটা হিয়ার কানে পৌঁছাতেই হিয়া হকচকিয়ে তাকালো। তাকাতেই বুঝলো শুভ্র তার একদম কাছে। হিয়ার বিস্ময় কাটছে না, চোখ মুখে বিস্ময় নিয়ে প্রশ্ন করলো। কি বললেন? হিয়ার চোখে মুখে এত বিস্ময় দেখে শুভ্র ভ্রু কুঁচকে বলল, কিছু না। কিছু না মানে? আমি যে শুনলাম আপনি সরি বললেন, তাহলে আমি কি ভুল শুনলাম? শুভ্র এমন পরিস্থিতির মুখোমুখি আর হয়নি। শুভ্র ভীষণ অপ্রস্তুত হয়ে তাকালো হিয়ার দিকে। তারপর শুভ্র হিয়াকে ছেড়ে দিয়ে দাঁড়াতেই টেবিলটা আবার কেঁপে উঠল। হিয়া ভয়ে শুভ্রের হাত ধরে ফেললো, তারপর চেঁচিয়ে বলল, আমাকে এখানে বসিয়ে দিয়ে কি মেরে ফেলতে চাইছেন? আমি পড়ে যাব তো। শুভ্র দ্বিতীয়বারের মতন এগিয়ে এসে হিয়ার কোমর ধরতেই হিয়া কেঁপে উঠল। হিয়ার এমন কেঁপে ওঠা দেখে শুভ্র হাসলো। সে হাসি দেখে হিয়া অনেক হকচকিয়ে রইল। তারপর শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, রায়হানকে কি তোমার পছন্দ? সরল মনে শুধু হিয়ার অনুভূতি সম্পর্কে জানার জন্য শুভ্র প্রশ্নটা করলেও হিয়া ভড়কে গেল। আমার ওনাকে পছন্দ মানে? আপনি আবার আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা ভাবছেন? আমি এইখানে থাকবো না, ছাড়ুন আমাকে। বলেই হিয়া তড়িঘড়ি করে শুভ্রের হাত ছাড়াতে চেষ্টা করলো, যার কারণে টেবিলটা অস্বাভাবিকভাবে নড়ছে। শুভ্র হালকা ধমকের সুরে বলল, নড়ছো কেন? পড়ে যাবা তো। পড়ে গেলে পড়ে যাব, আমি এখানে থাকবো না। আমাকে আপনি কি মনে করেন? আমি কোনো সন্দেহ থেকে তোমাকে কিছু জিজ্ঞেস করিনি। তোমাকে শুধু একটা প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না তুমি। কথাটা শুভ্র গলা উঁচু না করেই বলল, কিন্তু হিয়া তাতেও রেগে গিয়ে বলল। বলবো না আমি। শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, তার মানে তোমার ওকে অনেক পছন্দ? আমার যাকেই পছন্দ হোক না কেন, তাতে আপনার কি? আমার কিছু না, বাবা জানতে চাইলো তাই জিজ্ঞেস করলাম। এতটুকু বলেই হিয়া হকচকিয়ে তাকালো। বাবা জানতে চাইলো মানে? আমি কিভাবে জানবো? আচ্ছা, বলতে লজ্জা হলে থাক, আমিই বলে দেব যে তোমার অনেক পছন্দ হয়েছে রায়হানকে। শুভ্র হিয়ার মুখ থেকে কথা বের করতেই মিথ্যেটা বলল। হিয়া রীতিমতো চিল্লিয়ে বলল, না, একদম না। আমি মোটেও ওনাকে পছন্দ করি না। একদম আজে বাজে কথা ছড়াবেন না। আর আপনি আমাকে এখানে এনেছেন কেন? যেই জন্য এনেছি সেটা হয়ে গেছে, এইবার নামও এখান থেকে। বলেই হিয়াকে নামিয়ে দিবে এমন সময়ে কিছুর বিকট আওয়াজে হিয়ার সামনে আরো কিছুটা ঝুঁকে সামনে তাকালো। শুভ্র ঘাড় ঘুরিয়ে পেছনের দরজার দিকে তাকালো, কেউ নেই। তাহলে কিসের শব্দ? শুভ্র ঘাড় ফিরিয়ে হিয়ার দিকে তাকাতে দেখলো হিয়া শুভ্রের একদম কাছে। শুভ্রের মনে দুষ্ট একটা ইচ্ছা জাগতেই শুভ্র হিয়ার কোমর থেকে হাতটা হালকা সরিয়ে আনলো। হিয়া ব্যালেন্স হারিয়ে আরো সামনে ঝুঁকে আসতেই শুভ্রের সাথে হিয়ার ঠোঁট মিলে গেল। হিয়ার কাছে পুরো বিষয়টা অপ্রত্যাশিত হলেও শুভ্রের কাছে এটাই প্রত্যাশিত ছিল।